আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট সম্পর্কিত এই বরিশাল বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটি সমাধানের জন্য কয়েকজন শিক্ষার্থী আমাকে বিশেষভাবে অনুরোধ করেছে, সেজন্য আজকের এই লাইভ ক্লাসে আসা। তো আমার এই ক্লাসটি একই সাথে এই ফেসবুকের পাশাপাশি আইসিটি সলিউশন 24 নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওখানেও কিন্তু এই ক্লাসটি সম্প্রচারিত হচ্ছে। তোমাদের যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে, অথবা ইউটিউব চ্যানেলে তোমরা যদি সার্চ করো এই আইসিটি সলিউশন 24, ওখানেও ক্লাসটি পাবে। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি, মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই, প্রশ্নে কি বলা আছে। প্রশ্নটা উপস্থাপন করলাম, ছোট্ট এক লাইনের একটি উদ্দীপক। এখানে বলা আছে এফ সমান এ নট বি প্লাস এ বি সি নট, বরিশাল বোর্ড 2025 সালের প্রশ্ন। ক খ গ ঘ চারটা প্রশ্ন এখানে উপস্থাপন করেছি আমি। ক নম্বরে বলছে অ্যাডার কি? অ্যাডার হচ্ছে যোগের বর্তনী, তাই না? যে বর্তনী বা সার্কিট বাইনারি যোগের কাজ করে তাকে অ্যাডার বলে। আমি লিখে দেখাচ্ছি, একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য। যে সার্কিট বাইনারি যোগের কাজ সম্পন্ন করে, যে হলুদ কালার দিয়ে রেখেছে, যে মেন বিষয়, বাইনারি যোগের কাজ করে, বুলিয়ান যোগ না কিন্তু বাইনারি যোগের কাজ করে, তাকে অ্যাডার বলে। এটুকু লিখলে 1 মার্ক পাবে। অ্যাডার দুই প্রকার, হাফ অ্যাডার আর ফুল অ্যাডার। হাফ অ্যাডার অর্ধ যুগের বর্তনী, ফুল অ্যাডার পূর্ণ যুগের বর্তনী। হাফ অ্যাডার 2 বিট যোগ করে, ফুল অ্যাডার 3 বিট যোগ করে, তাই না? যাই হোক, আবার উদ্দীপকে ফিরে যাব। খ নম্বরে কি বলেছে? খ নম্বরে বলেছে নর গেট দ্বারা অর গেট বাস্তবায়ন কৌশল ব্যাখ্যা করো। আমরা জানি নর গেট একটি সার্বজনীন লজিক গেট এবং অর গেট হচ্ছে একটি মৌলিক লজিক গেট, এবং সার্বজনীন লজিক গেট দ্বারা মৌলিক লজিক গেট সহ অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায়। তাহলে নর গেট থেকে অর গেট বাস্তবায়ন সম্ভব, সেটি আলোচনা করব। কৌশল কিভাবে, লক্ষ্য করি উপরে আমি একটা ছোট্ট লাইন লিখে রেখেছি। নর গেট একটি সার্বজনীন লজিক গেট যা দ্বারা যে কোনো লজিক গেট বাস্তবায়ন করা যায়। নিম্নে অর গেট বাস্তবায়ন করা হলো। নর থেকে অর বাস্তবায়নের জন্য 2টা লজিক গেটের প্রয়োজন হবে। আবার বলছি, নর থেকে অর বাস্তবায়নের জন্য 2টা লজিক গেটের প্রয়োজন হবে, এবং প্রথমটির আউটপুট দ্বিতীয়টির ইনপুট হবে। আমি দেখাই দিচ্ছি, লক্ষ্য করি। এই যে আমি নিয়মটা লিখে দিলাম। নিয়ম, দুটি নর গেট এর ক্ষেত্রে প্রথমটির আউটপুট দ্বিতীয়টির ইনপুট হিসেবে ব্যবহার হলে ফাইনালের আউটপুট অর এর কাজ করে। আমি 2টা নর গেট যদি আমি যুক্ত করি, তো প্রথমটা যেটা আউটপুট হবে সেটা দিয়ে যদি আমি আরেকটা নর গেট ওই আউটপুটের সাথে উপস্থাপন করি, তাহলে ফাইনালি ফলাফল অর হবে। যেমন দেখাচ্ছি আমি, মনে করি এ এবং বি ইনপুট বিশিষ্ট একটি নর গেটের চিত্র উপস্থাপন করলাম। এটা নরের চিত্র, তাই না? অরের সাথে নর যুক্ত হয়ে নর। এই যে আমি এই আউটপুটটা পেলাম, এটা হচ্ছে এ প্লাস বি নর, এ প্লাস বি এর উপরে নট। এ প্লাস বি এর উপরে নট মানে কি? এটা পড়তে পারি এ নর বি, অথবা পড়তে পারি এ প্লাস বি এর উপরে নট, তাই না? এটা হচ্ছে একটি নর গেট। এখন প্রশ্নে কি, নিয়মে কি বলেছে? নিয়মে বলেছে দুটি নর গেট এর ক্ষেত্রে প্রথমটির আউটপুট, এটা তো প্রথম, আরেকটা অঙ্কন করবো, সেটি হবে দ্বিতীয়। প্রথমটির আউটপুট এইটা, এইটা হবে দ্বিতীয়টির, এখানে যে দ্বিতীয়টি অঙ্কন করবো সেটার ইনপুট। এখন একটা লাইন ব্যবহার করে আমি যদি নর গেট অঙ্কন করতে চাই, তাহলে এই লাইনটা একবার সোজা গেছে, আবার এদিক দিয়ে ঘুরে গেছে একবার। একই লাইন আমি 2বার ব্যবহার করেছি, তাই এটা আমরা এখানে লিখতে পারি, এটা এ প্লাস বি নট, এটা এ প্লাস বি নট। এখন এই ধরনের নর গেট এখানে আরেকটি অঙ্কন করলাম, ফাইনালি এখানে যে আউটপুটটা বের হলো, এটা হচ্ছে এই যে এ প্লাস বি নট, এ প্লাস বি নট, 2টার উপরে আরেকটা নট, এটা যোগের প্রতীক। তাহলে এটা লিখবো প্লাস, এটা লিখবো, তার উপরে আবার নট হয়েছে। ভালো করে লক্ষ্য করি, এই লাইনটা আর এই লাইনটা, 2 লাইন কি করে যোগ করেছে। এই লাইনটা হচ্ছে এ প্লাস বি নট, আবার এটা এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে গেছে, তাহলে এটাও কিন্তু এ প্লাস বি নট। তাই 2টা মিলে যোগ হয়েছে, যোগের জন্য অর গেট, অরের উপরে নট যুক্ত হয়েছে, উপরে নটটা দিয়েছে, টোটাল নট। এখন এখানে আমরা একটু সরল করে, লজিক ফাংশন সরলীকরণের নিয়ম অনুযায়ী একটু সরল করে সামনে আরো যাব। যেমন
এ প্লাস বি এর উপরে একই জিনিস, কিন্তু এ প্লাস বি নট, এ প্লাস বি নট, তো দুইটা মিলে আমরা একটা লিখতে পারি, দুইটা মিলে একটা লিখতে পারি। এবং এই এই যে ভালো করে লক্ষ্য করি, এ প্লাস বি এর উপরে নট, এখানে এ প্লাস বি এর উপরে নট, দুটো যোগ করে একটা হলো এ প্লাস এ সমান এ, অর অপারেশন অনুযায়ী সেই নিয়মে আমরা দুটো যোগ করে একটা লিখতে পারি যদি সেম ইনপুট হয়, এবং এই উপরের নটটা থেকে যাবে। আচ্ছা, এ ডাবল নট সমান এ, সেই নিয়ম অনুযায়ী এটার উপরে ডাবল নট থাকবে, কিন্তু ওটাই পাবো আমরা, তাই না? এই যে এখান থেকে কিন্তু এ প্লাস বি পাই, কিভাবে পাই? ডাবল নটে আমাদের কোনো বিশেষ করে ফাংশনের উপরে অথবা কোনো চলকের উপরে যদি দুইটা নট থাকে, তাহলে ওইটাই ফিরে পাবো আমরা। যেমন এই ডাবল নট সমান এ, সেই নিয়ম অনুযায়ী এটা সমান এটা হবে। এখন এ প্লাস বি পেয়েছি মানে কি এ অর বি বলা যায়, এটা কিন্তু এ অর বি বলা যায়, তার মানে অর গেট পেয়েছি। আমাদের যে বলেছিল নর গেট দ্বারা অর বাস্তবায়ন করতে হবে, আমরা শুরুটা করেছিলাম নর গেট দ্বারা, এ এবং বি ইনপুট বিশিষ্ট। সেই ক্ষেত্রে দুইটা নর গেট আমি এমন ভাবে স্থাপন করেছি, প্রথমটির যে আউটপুট দ্বিতীয়টির ইনপুট হিসেবে ব্যবহার হয়েছে, ফলে সরলীকরণ করে আমরা এ প্লাস বি পেয়েছি মানে কি অর পেয়েছি, অর মানে প্লাস। এখন এটা দিয়ে আমরা একটা অর গেট অঙ্কন করে দিব, এই যে এখানে একটি অর গেট অঙ্কন করে দিলাম। এখানে কিন্তু এই নট হবে না, কারণ কি উপরে নট নাই, সেজন্য এটা হচ্ছে এ প্লাস বি। এইভাবে আমরা নর থেকে অর বাস্তবায়ন করতে পারি। ক নম্বরের প্রশ্ন এইভাবে লিখতে পারি। আচ্ছা, আমরা আবার উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের গ নম্বরে বলেছে এফ ফাংশনটি সত্যক সারণী তৈরি করো। এফ মানে কি? এটা হচ্ছে এটা ফাংশন। এই যে সমীকরণ বা ফাংশনটি দেওয়া আছে, এটা ট্রুথ টেবিল বা সত্যক সারণীর মাধ্যমে উপস্থাপন করতে হবে। সত্যক সারণীর ইংরেজি হচ্ছে ট্রুথ টেবিল, অর্থাৎ টেবিলের মাধ্যমে উপস্থাপন করতে হবে। এখানে এ বি সি তিনটে ইনপুট আছে। যাই গ নম্বরের সমাধানের চেষ্টা করি। বরিশাল বোর্ড 2025 সালে প্রশ্নের সমাধান করাচ্ছি। এই যে একটি লম্বা ছক আমি দ্রুত অঙ্কন করে দিলাম, এই হেডিং এ আমরা এগুলি লিখবো। আচ্ছা, এখানে ইনপুট কি কি আছে? এ বি সি আছে, তিনটে ইনপুট আছে, এ নট আছে, সি নট আছে, বি নট কিন্তু নাই। তবে এখান থেকে লিখতে লিখতে যাব, ভালো করে লক্ষ্য করি। প্রথমে এ বি সি লিখবো, তারপরে এ নট সি নট লিখলাম, আর বাকিগুলো আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। এখন লেখার সময়, এই সত্যক সারণী অঙ্কন করার সময় ইনপুট যদি তিনটা হয়, তো 2 পাওয়ার 3 সমান 8, সেজন্য 1 2 3 4 5 6 7 8টা সারি হবে। এটা ফিক্সড, কোনো পরিবর্তন নাই। ইনপুট তিনটা হলে 8টা সারি হবে, আর ইনপুট দুইটা হলে 2 পাওয়ার 2 মানে কি 4টা সারি হবে। এখানে যেহেতু এবিসি তিনটে ইনপুট, তো 8টা সারি হয়েছে, এটা ফিক্সড। বাট এই পাশাপাশি এখানে 1 2 3 4 5 6 7 8টা কলাম অঙ্কন করেছি। এখন এই কলামগুলি কম বেশি হতে পারে, কোনোটা দেখবে 8টা হচ্ছে, কোনোটায় 6টা হচ্ছে, কোনোটায় 10টা হচ্ছে, এক একটা এক এক রকম হতে পারে। সেটা নির্ভর করবে অঙ্কের তথ্যের উপরে। যেমন এখন অনেক শিক্ষার্থী হয়তো আমাকে প্রশ্ন করতে পারে যে এই পাশাপাশি তাহলে 8টা কিভাবে হলো? 8টা মূলত দরকার হবে আমার এটা প্রমাণ করতে হলে, সেজন্য 8টা আমি অঙ্কন করেছি। কিভাবে দরকার হবে? এই যে এফ এর যে মান, ওটা আমরা শেষের ঘরে অঙ্কন করব, শেষের ঘরে লিখবো। টোটাল যে ফাংশন, এটা সবার শেষে লিখবো, এবং এইটাকে পাওয়ার জন্য এদিকে ছোট ছোট করে ভাগ করে লিখবো। যেমন এবিসি আছে, এবিসি অঙ্কন করেছি, এ নট আছে, এ নট অঙ্কন করেছি, সি নট আছে, সি নট অঙ্কন করেছি। এখানে কিন্তু বি নট নাই, বি নটের জন্য আমরা কলাম অঙ্কন করি নাই। এরপরে এ নটের সাথে বি গুণ করে আমরা এটা এখানে রাখবো, সেই জন্য এটা লিখেছি। এ বি সি নট গুণ করে এইখানে রাখবো, তার জন্য আমরা এখানে লিখেছি। আর এই দুইটা যোগ করে শেষে করে লিখবো। এইভাবে আমাদের একটু হিসেব করে করে লিখতে হবে। এখন আমরা এই যে বাম দিক থেকে 0 এবং 1 দ্বারা এই সকেট প্রত্যেকটা সেল বা প্রত্যেকটা ঘর পূরণ করব। এইটার পূরণ করার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলি ইতিপূর্বে তোমরা দেখেছো। ইনপুট যদি 3টা হয়, তো 8টা সারি হয়। তার মানে কি, এই যে এবিসি এর নিচে 0 থেকে 7 পর্যন্ত 8টা সংখ্যা, 0 থেকে 7 পর্যন্ত 8টা সংখ্যা। তাই এখানে 0 থেকে 7 এর বাইনারি মান যদি লিখি, তাহলে আলাদা আলাদা 8টা বিন্যাস হবে। যেমন 0 এর বাইনারি 0, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 1 0, 3 এর বাইনারি 1 1 মানে 11, 4 এর বাইনারি 100, 5 এর বাইনারি 101, 6 এর বাইনারি 110, 7 এর বাইনারি 111। এবং এই বাম দিকের এই ফাঁকা ঘরগুলি 0 দ্বারা পূর্ণ করে দিব।
ভালো করে লক্ষ্য করি কিভাবে লিখলাম। 0 থেকে 7-এর বাইনারি যদি বুঝে লিখি, তবে আমি একজন সরকারি কলেজের শিক্ষক, যখন ক্লাসে পড়াই তখন অনেক শিক্ষার্থী দেখেছি এটা 0 থেকে 7-এর বাইনারি না অনেকের মনে থাকে না, সেজন্য অন্য টেকনিকে বা একটু বিশেষ করে মনে রাখার চেষ্টা করি একটু টেকনিক অবলম্বন করে। সেটি হচ্ছে এই দিক থেকে এই দিকে আমরা কম্পিউটার রেজিস্টার যেভাবে মেনটেন করে ওইভাবে এদিক থেকে এদিকে কাউন্ট করব। কম্পিউটার রেজিস্টার কিভাবে মেনটেন করে? 1, 1-এর দ্বিগুণ 2, 1, 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, 4-এর দ্বিগুণ 8, 8-এর দ্বিগুণ 16, এইভাবে বাম দিকে আসবে। 1 বলতে বোঝায় একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1-এর দ্বিগুণ 2 মানে কি? 2টা শূন্য 2টা 1, 2টা শূন্য 2টা 1, 2-এর দ্বিগুণ 4 মানে 4টা শূন্য 4টা 1। সেজন্য আমরা অনেক শিক্ষার্থী একটু টেকনিক্যালি মুখস্থ করে 4টা শূন্য 4টা 1, 2টা শূন্য 2টা 1, একটা শূন্য একটা 1, এভাবে অনেকে মনে রাখার চেষ্টা করে। তবে এটা হচ্ছে 0 থেকে 7-এর বাইনারি, যারা বুঝে লিখতে চায়। এই তথ্যের আলোকে আমরা এদিকে যাব। এ নট মানে কি? এ এর বিপরীত হবে। এ এর মান যদি 0 হয়, এ নট এর মান উল্টা হবে। নট বিপরীত কাজ করে। তাহলে 0-এর পরিবর্তে 1 হবে, 0-এর পরিবর্তে 1 হবে, 0-এর পরিবর্তে 1 হবে, 0-এর পরিবর্তে 1 হবে, 1-এর পরিবর্তে 0 হবে, 1-এর পরিবর্তে 0 হবে, 1-এর পরিবর্তে 0 হবে, 1-এর পরিবর্তে 0 হবে। এবার সি নট মানে কি? সি এর উল্টা হবে। 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0। এবার এখানে কি বলেছে? এ নটের সাথে বি গুণ। আচ্ছা, এ নট কোনটা? এইটা। বি কোনটা? এইটা। তার মানে কি এই দুটো কলাম গুণ করে আমরা এখানে লিখব। 0 আর 1 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1, 1 এবং 1 গুণ করে 1, 0 0 গুণ করে 0, 0 0 গুণ করে 0, 0 1 গুণ করে 0, 1 0 গুণ করে 0 গুণ করে লিখলাম। এবার এইখানে কি ঘটনা ঘটেছে? এ বি আর সি নট গুণ হবে। আচ্ছা, এ কোনটা? এই লাইন। বি কোনটা? এই লাইন। সি কোনটা? এই লাইন। এইটা, এইটা আর এইটা, এই 3 লাইন গুণ করে এখানে লিখবো। তবে শিক্ষার্থীদের জন্য আমি একটা পরামর্শ দিতে পারি, সেটা হচ্ছে অনেক সময় এই যে 2টা 3টে যখন পাশাপাশি কলাম গুণ করে আমি এখানে লিখবো, তখন লাইন উল্টাপাল্টা হয়ে যায়। তাই সেটা অ্যাভয়েড করার জন্য আমরা একটা কাজ করতে পারি। এইটা তো আমরা কলম দিয়ে অঙ্কন করবো, কলম দিয়ে লিখবো। বাট যেমন আমি এখন এ বি আর সি নট গুণ করবো, তাহলে এ এর উপরে একটা পেন্সিল দিয়ে এর উপরে টিক চিহ্ন দিব, বি এর উপরে টিক চিহ্ন দিব, আর সি নট এর উপরে টিক চিহ্ন দিব, চিহ্নিত করে নিব। তারপরে সেই 3টা গুণ করে এখানে লিখবো, তাহলে ভুল কম হবে। আবার গুণ করে লেখা হয়ে গেলে পেন্সিলের দাগ মুছে দিব, তাহলে তোমাদের ভুল কম হবে। এটা আমার জন্য, এটা তোমাদের জন্য একটি পরামর্শ। কারণ আমি যখন শ্রেণী কক্ষে পড়াই তখন দেখেছি শিক্ষার্থীরা অনেক সময় এই গুণ করার সময় একটার সাথে আরেকটা গুণ করে বিশেষ করে ঠিক রাখতে পারে না। ভালো করে লক্ষ্য করি। এ বি আর সি নট 0 0 1 গুণ করে 0, 0 0 1 গুণ করে 0, 0 1 1 গুণ করে 0, 0 1 1 গুণ করে 0, 0 সরি 1 0 1 গুণ করে 0, 1 0 0 গুণ করে 0, 1 1 1 গুণ করে 1। এখানে একটা 1 পেয়েছি, ভালো করে লক্ষ্য করি। এখানে 1 এর মান, বি এর মান, সি নট এর মান 1, তো 3টা গুণ করে এখানে 1 হয়েছে। এখানে 0 আছে তাই 0 0 হয়েছে। গুণ করার সময় একটা 0 হলে 0 হবে, খেয়াল রাখতে হবে বিষয়টা। এবার লাস্টেরটা এফ এর মান। আচ্ছা, এফ এর মান কি হয়েছে? প্রথমটা হচ্ছে এইটা, দ্বিতীয়টা হচ্ছে এইটা, মাঝখানে প্লাস, তার মানে কি এই দুটো প্লাস করে এখানে লিখবো। প্লাস বলতে অর বোঝায়, অর অপারেশন। 0 আর 0 যোগ করে 0, 0 আর 0 যোগ করে 0, 0 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 0 0 যোগ করে 0, 0 0 যোগ করে 0, 0 1 যোগ করে 1, 0 0 যোগ করে 0। ফাইনালি এটা হচ্ছে আমাদের আউটপুট। এইভাবে আমরা শতক সারণীর মাধ্যমে উপস্থাপন করতে পারি। সহজ, একটু কেয়ারফুলি খেয়াল রাখতে হবে। আবার উদ্দীপকে ফিরে যাব। এটা ছিল গ নাম্বারের উত্তর। উদ্দীপকের আবাসিক উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের ঘ নাম্বারে কি বলেছে? বরিশাল বোর্ড 2025 সালের প্রশ্নে উদ্দীপকের এফ ফাংশনটিকে শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো এবং বাস্তবায়ন সম্ভব এর কারণ বিশ্লেষণ করো। কারণ বিশ্লেষণ হচ্ছে, কারণ বিশ্লেষণ করার সময় এভাবে, যদিও অনেক শিক্ষার্থী বাস্তবায়ন করতে পারে, কিন্তু কারণ বিশ্লেষণটা ব্যাখ্যা লিখতে
অনেক সময় শিক্ষার্থীদের বুঝতে প্রবলেম হয়। কারণটি হচ্ছে এখানে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে বলেছে। ন্যান্ড গেট একটি সার্বজনীন লজিক গেট। ন্যান্ড গেট দ্বারা মৌলিক গেট সহ সকল প্রকার লজিক গেট বাস্তবায়ন করা যায়, কারণ ন্যান্ড গেট হচ্ছে সার্বজনীন বা ইউনিভার্সাল গেট। তাই এই ন্যান্ড গেট দ্বারা এই ফাংশনটি বাস্তবায়ন করা সম্ভব হবে। এই কারণটা একটু লিখতে হবে। লেখার পরে আমরা এখন এটাকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করব। যাই করার চেষ্টা করি। চলে আসলাম। এই যে ন্যান্ড গেট একটি সার্বজনীন লজিক গেট, উত্তর ঘ। এই সার্বজনীন লজিক গেট দ্বারা যে কোনো লজিক গেট বাস্তবায়ন করা যায়, বাস্তবায়ন করা হলো বলে ওই সমীকরণটা লিখব। প্রশ্নে যেটি দেওয়া ছিল সেটা লিখে নিলাম, এফ এর মান। এটা প্রশ্নে দেওয়া ছিল, এটা লিখলাম। এখন ন্যান্ড দ্বারা যদি বাস্তবায়ন করতে হয় তা আমাদের একটা কাজ করতে হবে, সেটি হচ্ছে ন্যান্ড মানে কি? গুণের উপরে নট, গুণ মানে অ্যান্ড, অ্যান্ডের উপরে নট, দ্যাট ইজ ন্যান্ড। তাহলে আমাদের এইখানে কিন্তু এই যে প্লাস আছে, প্লাসটা রাখা যাবে না, ওইটাকে গুণ করতে হবে, তার উপরে আবার নট দিতে হবে, তবে না ন্যান্ড হবে, তাই না? তাহলে আমাদের এইটাকে যদি প্লাসকে যদি গুণ করতে হয়, ওই যে ডি মর্গেনের একটা উপপাদ্য আছে, সেই উপপাদ্যে যেতে হবে। তো তার আগে আমাদের এই প্লাসের উপরে নট দিতে হবে, সেজন্য এটা নিচে লিখে নিলাম, একটু দ্রুত লিখে দিলাম সবাই সেভ করার জন্য। এখন এই প্লাসের উপরে যদি নট দিতে হয়, একটা দেয়া যাবে না। লজিক ফাংশন সরলীকরণ করার সময় যদি দেখা যায় যে নট প্রয়োজন হচ্ছে সরলীকরণের ক্ষেত্রে, সেক্ষেত্রে একটা দেওয়া যাবে না, ডাবল নট দিতে হবে। ডাবল নট দিতে হবে, একটা নট দেওয়া যাবে না। এই ডাবল নট দিলাম, ডাবল নট যে কোনো জায়গায় দেওয়া যাবে, এই ডাবল নট সমান কি, তাই এই ডাবল নটে কাটা দিয়ে আমরা এটা ফিরে পাই। এখন কেন ডাবল নট দিলাম তার ব্যাখ্যাটাই নিচে বুঝতে পারবে। সমান দিয়ে আমরা এই যে এই ডাবল নট সমান এ লিখে রাখবো এখানে, সমান দিয়ে এইটাই আমরা এখানে লিখলাম, জাস্ট প্লাসটা ইনটু করে দিলাম ওই যে ডি মর্গেনের উপপাদ্য অনুযায়ী। প্লাসের উপরে যদি নট থাকে, এই নিচের নটটা কাউন্ট করবো এখন আমরা। প্লাসের উপরে যদি এই নিচের নটটা থাকে, নিচের নটটা ভেঙে দুই খণ্ড করা যায়, শর্ত হচ্ছে প্লাসটা ইনটু হবে। আর উপরের নটটা তো রেখে দিলাম। ভালো করে লক্ষ্য করি কেন এক্সট্রা নট নিলাম। দুইটা নট নেওয়ার পরে এই নিচের নটটা ভেঙে দুই খণ্ড করেছি ডি মর্গেনের উপপাদ্য অনুযায়ী, এবং এই প্লাসের পরিবর্তে ইনটু হয়েছে। আচ্ছা, ডি মর্গেনের প্রথম উপপাদ্যটা কি মনে আছে? ডি মর্গেনের প্রথম উপপাদ্যে বলা আছে যোগের পূরক সমান পূরকের গুণফল। যোগের পূরক সমান ওই চলকগুলির আলাদা আলাদা পূরক করে তার গুণফলের সমান হবে, প্রমাণ করে দেখিয়েছি। তাই এখানে প্লাসের পরিবর্তে ইনটু হয়েছে, নট ভেঙে দুই খণ্ড হয়েছে। আচ্ছা, এই অবস্থায় যদি আমি লজিক সার্কিট অঙ্কন করি, সবগুলি কিন্তু ন্যান্ড গেট হবে। কিভাবে ন্যান্ড গেট হবে? এই দুটো গুণ করে তার উপরে নট, তাহলে এখানে ন্যান্ড হবে। এই তিনটা গুণ করে তার উপরে নট, এখানেও ন্যান্ড হবে। গুণের উপরে নট, এইটাও ন্যান্ড হবে। ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে বললে আমাদের এই ফাংশন থেকে একটু সরলীকরণ করে এমন পর্যায়ে আনতে হবে যেখানে সবগুলি ন্যান্ড হবে। তা আমি যদি এই অবস্থায় লজিক সার্কিট অঙ্কন করি, লজিক গেট অঙ্কন করি, সবগুলি ন্যান্ড হবে। যাই সমাধানের চেষ্টা করি। এখানে জায়গা নাই, একটা সার্কিট আঁকতে হবে। পরের পেজে যাই। এই যে আমি ওই বাকিটুকু নিয়ে আসলাম, ওইটা নিয়ে এসে রাখলাম। এখানে লজিক সার্কিট হবে নিম্নরূপ, এ বি সি তিনটে ইনপুট। তো আমি এ নামে একটা ইনপুট নিলাম, বি নামে একটা ইনপুট নিলাম, সি নামে তিনটে ইনপুট লাইন নিলাম, এখানে এ বি সি। এবং এ বি সি দ্বারা আমরা যে এখানে সার্কিট গুলো অঙ্কন করবো সবগুলি ন্যান্ড হবে, ন্যান্ড, কারণ ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন বলেছে সেই জন্য। কোথা থেকে শুরু করব? বাম দিক থেকে শুরু করব। বাম দিকের মধ্যে যেটা ছোট সেটা আগে করব। প্রথমে এ নট তৈরি করব, তারপরে এ নট আর বি গুণ করে তার উপরে নট দিব, তারপর এইটুকু করব। সবার শেষে যে টোটাল নটটা আছে ওইটা সবার শেষে অঙ্কন করব। এটা হচ্ছে নিয়ম। ভালো করে লক্ষ্য করি। এ নট, এখন এ নট বলতে আমরা তো বুঝি যে সাধারণত নট গেট, যেটি মৌলিক লজিক গেট, কিন্তু ওই নট গেট এখানে অঙ্কন করা যাবে না। নট গেটকে তিন ভাবে উপস্থাপন করা যায়। একটি হচ্ছে ফ্রেশ নট দ্বারা, যেটি মৌলিক লজিক গেট, যেটি নটের প্রতীক। আরেকটি হচ্ছে ন্যান্ড দ্বারা, আরেকটি হচ্ছে নর দ্বারা। তো আমরা এখানে নট গেটকে ন্যান্ডের মাধ্যমে যদি উপস্থাপন করি, এ কে এইভাবে উপস্থাপন করি যে এ সোজা গেছে, এই দিক দিয়ে ঘুরে গেছে, একবার সোজা গেছে, একবার এই দিক দিয়ে ঘুরে গেছে। এই দুইটা মিলে অ্যান্ডের সাথে নট যুক্ত হয়ে যে এ নট পেলাম, এ নট পেলাম।
এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই নটটা আমরা অন্যভাবে অঙ্কন করতে পারি, এইভাবে কেন অঙ্কন করলাম? কারণটি হচ্ছে নট গেটকে ন্যান্ডের মাধ্যমে যদি উপস্থাপন করতে হয় এইভাবে আমরা উপস্থাপন করতে পারি। আমি একটু প্রমাণ করে দিচ্ছি কিভাবে এই নট পেলাম। আচ্ছা, এ থেকে শুরু হয়ে এটাও এ এটাও এ, দুইটাই এ, কিন্তু এ আর এ গুণ করে একটা এ, তার উপরে এই নট, তার মানে কি নট বি হচ্ছে এইটা, বি এর সাথে নট নাই। এবার এ নট আর বি, এ নট হচ্ছে এটা, বি হচ্ছে এটা, দুটো মিলে গুণ হয়েছে, আমি একটু ছোট করলাম। এটা আর এটা মিলে দুটো গুণ হবে, গুণের জন্য আবার এরকম এন্ড গেট অঙ্কন করব, এন্ড এর সাথে এই নটটার জন্য নট যুক্ত করলাম। ভালো করে লক্ষ্য করি, এই যে নটটা এই যে আউটপুটটা পেলাম, এটা কিন্তু এই টোটালটা পাবো কিভাবে? এ নট হচ্ছে এইটা, বি হচ্ছে এইটা, এই দুইটা মিলে প্রথমে গুণ হয়েছে, গুণের জন্য এন্ড গেট, গুণের উপরে এই নটটা বসেছে। তার মানে কি এখানে আমরা লিখতে পারি এ নট ইন্টু বি, তারপরে নট, যে এ নট ইন্টু বি, তারপরে এই নট, এটা পেলাম। ওকে, এটা হলো এইটা। এখন এইটা দ্বারা অঙ্কন করবো এ বি আর সি নট, তিনটা মিলে প্রথমে গুণ করে, আগে সি নট অঙ্কন করে নিব, সি এর উপরে নট আছে না, ওই সি নট কেও কিন্তু ন্যান্ডের মাধ্যমে উপস্থাপন করতে হবে। তার মানে কি এই সি থেকে একটা লাইন টেনে একটু লম্বা করে টানলাম, আচ্ছা এ বি আগে রেখে দিই, আমি এ টানলাম, বি টানলাম, সি কে আমি এখানে ন্যান্ডের মাধ্যমে উপস্থাপন করলাম। দ্রুত দিলাম সময় সেভ করার জন্য। ভালো করে লক্ষ্য করি, এ বি, এ থেকে শুরু হয়েছে, বি থেকে শুরু হয়েছে, দ্যাট ইজ এটা এ, এটা বি। এবার সি নটটা আমি এখানে আলাদা করে নিলাম, ওই যে এ নট যেভাবে আমরা অঙ্কন করেছি ন্যান্ডের মাধ্যমে, সি কেও ওইভাবে অঙ্কন করলাম, এটা সি এটা সি, এই যে সি থেকে শুরু হয়েছে না, সি থেকে এটা সি এটা সি, দুটো গুণ করে একটা সি, তারপরে এই নট, তার মানে কি সি নট বলতে পারি। একটু উপরে নেই, এবার এই তিনটা অর্থাৎ এটা এ বি সি নট, এই তিনটা মিলে আবার গুণ হয়েছে, গুণ করার জন্য অ্যান্ড গেট, গুণের উপরে নট বসেছে, এই নট যুক্ত করলাম। তার মানে কি এই যে লাইনটা বের হলো এ বি সি নট, তার উপরে নট, এই যে এ বি সি নট, এ বি সি নট, তার উপরে এ নট পেলাম। ভালো কথা, একটু সময় আছে, এক দুই মিনিটের মধ্যে হয়ে যাবে শেষ। এইবার কি করব, এইটার ফলাফল পেলাম এইটা, এইটার ফলাফল পেলাম এইটা, এখন দুটো মিলে কি হচ্ছে, আবার গুণ হচ্ছে, গুণের উপরে নট যুক্ত হয়েছে, তাই না? বরিশাল বোর্ড 2025-এর প্রশ্ন সমাধান করাচ্ছি। তাই এই দুটো মিলে এটা নিচে নিব একটু, এটা উপরে নিব একটু, দুইটা মিলে গুণ করব। এই যে গুণ না, তো গুণের জন্য আবার অ্যান্ড গেট, গুণের জন্য অ্যান্ড গেট, এই গুণের উপরে আবার নট যুক্ত হয়েছে, তাই নট যুক্ত করলাম। ফাইনালি যে আউটপুটটা বের হলো এটা হচ্ছে টোটালের মান, এফ এর মান। কেন হলো আমি একবার বলে দিচ্ছি, লক্ষ্য করি, এইটা হচ্ছে এই লাইনটা, এটা এটা প্রথমে লিখেছি, ইনটু, এই যে ইনটু, এইটা হচ্ছে এই যে এইখানে এই যে নট লিখেছে ওর জন্য উপরের এই নটটা, দ্যাট ইজ এটা হচ্ছে এফ এর আউটপুট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসটা একটু লম্বা হয়ে গেছে তাই না? বরিশাল বোর্ড 2025 সালের সমাধান করেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সামনের দিনে আমি একটা প্রশ্ন করাবো যদি সময় পাই, কাল তো শুক্রবার আছে, যদি সময় পাই, সেটা হচ্ছে দুটি হাফ অ্যাডার দ্বারা একটা ফুল অ্যাডার বাস্তবায়ন। এই প্রশ্নটা প্রচুর এসেছে, টেস্ট পরীক্ষায় এসেছে, বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রশ্নেও এসেছে। অনেক শিক্ষার্থী আমাকে এই ক্লাসটি নেওয়ার জন্য অনুরোধ করেছে। তো আগামীকাল ইনশাআল্লাহ চেষ্টা করবো দুইটা হাফ অ্যাডার দ্বারা একটা ফুল অ্যাডার কিভাবে বাস্তবায়ন করা যায় তা আলোচনা করার। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়, খোদা হাফেজ।